সাউথ আফ্রিকার ব্যাটিং ইনিংসের শেষ ওভারের প্রথম বল, হার্দিক পান্ডিয়া বোলিং এলেন, স্ট্রাইক প্রান্তে ডেভিড মিলার তিনি একটা অফ স্টাম্পের একটু বাইরের দিকে একটা ফুল টস বল করলেন। ডেভিড মিলারও আসলে ফুল টস বল পেলে যেটা হয় আর কি, যে আপনি উড়িয়ে মারবেন, হাওয়ায় ভাসাবেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। একটু স্ট্রেট টাইপের মানে স্ট্রেট খেলেছিলেন, বলারের মাথার উপর দিয়ে ওই সোজা বরাবর বা ওই জায়গাটা বরাবর খেলেছিলেন। সেইখানে দাঁড়িয়ে একেবারে সীমানার উপরে, একেবারে বলতে গেলে যে সীমানা ছুঁই ছুঁই অবস্থা, এরকম একটা জায়গা দিয়ে সূর্যা কুমার ক্যাচ নিলেন এবং অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেলো। দর্শক একবার ভাবেন তো যে যদি ওই ক্যাচটা না হতো এবং ওইটা যদি ছক্কা হয়ে যেত এবং শেষ 5 বলে 10টা রান প্রয়োজন হতো এবং 10টা রানও ধরুন মিলার নিয়ে নিত, তখন আসলে কি হতো? এখন ধরুন ভারত বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা ভারতের যে লিগাসি নিয়ে কথা হচ্ছে সেইটা তো ঠিক উল্টে যেত। তখন হয়তো আলোচনার টপিকটা হতো যে ভারত এই যে এত এত সুবিধা পায় আইসিসি থেকে, তারপরও বিশ্বকাপ জিততে পারে না। এইটা তো একটা আলোচনার টপিক হতেই পারতো, কারণ হচ্ছে লাস্ট কয়েকদিন ধরেই আলোচনাটা বাজারে একেবারে সরগরম পরিস্থিতি তৈরি করেছে। বাজারে কেন বললাম, যে টুইটার এমন একটা জায়গা যেখানে আপনি সাবেক ক্রিকেটারদের হাস্য রসাত্মক কোনো কথা পাবেন, সিরিয়াস কথা পাবেন, এবং যেখানে আপনি দেখতে পাবেন যে কাকে নিয়ে কে কী ভাবছে, এগুলো আপনি দেখতে পারবেন। মাইকেল ভন, ওয়াসিম জাফর, এদেরকে আপনারা খুব ভালো করে চেনেন, জানেন, যারা কিনা আসলে এটা কি বলে মজার ছলে ঝগড়া করতে খুব পছন্দ করেন। এই বিশ্বকাপে ভারত কী কী সুবিধা পাচ্ছে, কি ধরনের সুবিধা তাদেরকে আইসিসির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে বেশ কয়েকদিন ধরেই তাদের মাঝে ঝগড়া হচ্ছিল। আরও অন্য বেশ কয়েকজন ছিলেন, তারা এইটা আসলে সম্পৃক্ত হচ্ছেন। সঞ্জয় মাঞ্জরেকর, ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক হিসেবে বলতে পারেন, তিনি সরাসরি বলে দিয়েছিলেন যে ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। যখন আসলে গায়ানাতে সেমিফাইনালটা আগে থেকে নিশ্চিত করে দেওয়া হয়েছিল, 4টা স্পিনার নিয়ে তারা খেলছিল, তো এইটা নিয়ে তাকে বলে দিয়েছিলেন যে ভারতকে বাড়তি সুবিধা আইসিসি দিচ্ছে, একেবারে পরিষ্কার সুবিধা দিচ্ছে, এবং রোহিত শর্মার উচিত এটাকে মেনে নেওয়া যে ভারত আইসিসির একটা সুবিধা পাচ্ছে। এখন জিনিসটা হচ্ছে যে এই যে আইসিসির সুবিধা পাচ্ছে, এটা আমরা বেশ কয়েক বছর ধরে শুনে আসছি। ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ পাও পাও। যদি 2019 বিশ্বকাপের কথা আপনার হয়তো মনে থাকার কথা, ওই বিশ্বকাপ শুরুর প্রায় 7 দিন পর ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। সেই ম্যাচটা ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে, এবং ওই সাউথ আফ্রিকা সেই সময় তাদের 3 নম্বর ম্যাচটা আইসিসির ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছিল। যেটা হচ্ছে কোহলি তখন বলেছিলেন যে হ্যাঁ, আমরা একটা বাড়তি সুবিধা তো অবশ্যই পেয়েছি, কারণ 7 দিন আমরা দেখে নিয়েছি যে টুর্নামেন্টটা কেমন চলছে, কোথায় কী করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছিল, এবং তিনি স্বীকারও করে নিয়েছিলেন যে আইসিসির মানে আমরা একটা বাড়তি একটা সুবিধা পেয়েছি। এইটার পরে থেকে আরও বেশি আলোচনা হচ্ছে যে আইসিসি, আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা দেখেন, সেখানেও আইসিসির মানে ভারত তাদের নিজেদের পছন্দ অনুযায়ী উইকেট নিয়েছে, যে ধরনের সুবিধা নেওয়া দরকার সবটাই নিয়েছে, তারপরে তারা শিরোপা জিততে পারেন। এইবার যদি জিততে না পারে, কারণ লাস্ট 1 বছরে তারা 3টা আইসিসি টুর্নামেন্টে, টেস্ট, ওয়ানডে, টি20 মিলে 3টা টুর্নামেন্টে ফাইনালে উঠেছে, এবং যদি এইবার জিততে না পারতো, সেই ক্ষেত্রে মনে হয় বলাই যেত বা বলাই হতো যে আইসিসির এত এত সুবিধা, মানে 1000টা সুবিধা নেওয়ার পরও ভারত যদি শিরোপা জিততে না পারে, তাহলে তারা আসলে মুখ লুকাতো কোথায়। আমরা আসলে এই সুবিধা অসুবিধা এগুলোর বাইরে যেতে চাই একটু, আইসিসি কি সুবিধা দিচ্ছে, কি ভারত কি সুবিধা নিচ্ছে, এর বাইরেও আসলে আজকের ম্যাচের একটু গল্প বলতে চাই। যেটা হচ্ছে যে এই ম্যাচটা 2 দলের জন্য একটা অন্যরকম একটা ম্যাচ ছিল, কারণ ভারত অনেক বছর ধরে 2007 সালের পর থেকে টি20 বিশ্বকাপ শিরোপা জেতে না, এবং 2013 সালের পর থেকে আইসিসির কোনো টুর্নামেন্টে তারা শিরোপা জেতে না। আপনি যদি লাস্ট 11 বছরে দেখেন, 2013 পর থেকে তারা আইসিসির 5টা টুর্নামেন্টের ফাইনাল খেলেছে, কিন্তু একটাতেও জিততে পারছিল না। তো এই তাদের জন্য তো জিততেই হতো, তাদের আসলে শিরোপা খরাটা কাটাতে হতো, তাদের এরকম একটা ম্যাচ ছিল। উল্টো দিকটা ছিল হচ্ছে, উল্টো দিক না ঠিক একই প্রায় চিত্র বলা যায়, কিন্তু ভিন্নভাবে সাউথ আফ্রিকার জন্য, কারণ হচ্ছে তারা 7 বার সেমিফাইনালে উঠে এসেছিল এবং একবারও তারা ফাইনালে উঠতে পারেনি, শেষ পর্যন্ত এবার ফাইনালে এসেছিল। তাদেরকে জিততে পারলে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্ট, মানে 1998 পর যেটা আইসিসি ট্রফি ছিল, তারপরে তাদের প্রথম কোনো ট্রফি জিততে পারতো। এবং এই দুটো ম্যাচটা আসলে এই জন্য 2 দলের জন্য খুবই মাহাত্ম্য ছিল। আমরা ব্যাটিং থেকে শুরু করতে চাই। ভারতের ব্যাটিং, রোহিত শর্মা টস জিতলেন, ব্যাটিং নিলেন, যেটা এইডেন মার্করামও নিতে চাচ্ছিলেন। ব্যাটিং নিয়ে যে শুরুটা রোহিত শর্মা লাস্ট 2টো ম্যাচ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে শুরু এনে দিয়েছিলেন, আজকে কিন্তু তিনি সেটা পারেননি। সেটা দ্বিতীয় ওভারেই কেশব মহারাজ বলে একটা সুইপ করতে গেলেন এবং
ডিপ স্কোয়ার লেগের একদম কী বলে এটা ফাইন লেগ বলা, ডিপ স্কোয়ার লেগ বলা চলে, সেইখানে স্কোয়ার লেগের তিনি ফিল্ডার ছিল এবং তিনি সেখানে আউট হয়ে গেলেন। ঋষভ পান্ত ফিরে গেলেন, তারপর হচ্ছে সূর্য কুমারও ফিরে গেলেন, যারা ইনফর্ম ব্যাটার তারা সবাই ফিরে গেলেন। এক প্রান্ত আগলে রাখলেন শুধু বিরাট কোহলি, যে বিরাট কোহলি পুরো টুর্নামেন্ট যেটা ফ্লপ, প্রথম সাতটা খুব সম্ভবত 7টা ম্যাচে তিনি 75 রান করেছিলেন সব মিলিয়ে হয়তো, বা এরকমই হয়তো তিনি রান করেছিলেন। এমন একজন তিনি দাঁড়িয়ে গেলেন, একদম হোল্ড করলেন, এবং সেইখানে একটা ট্রিক্স করলো ভারত, যে যেহেতু তাদের হাতে আর দুজন স্পেশালি ব্যাটসম্যান না, বলবো যে যারা আসলে পাওয়ার হিটিং করতে পারেন, যে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া, তারা তাদের দুজনকে হোল্ড করলেন, তাদের দুজনকে রেখে দিলেন, এবং এইখানে অ্যাগ্রেসর হিসেবে পাঠানো হচ্ছে আকসার প্যাটেলকে। তিনি আসলেন, আসার পরে পুরো খেলার মোমেন্টামটা চেঞ্জ করে ফেলেন। কোহলি কিন্তু তখনও একটু রয়ে শুয়ে খেলছিলেন, দেখে শুনে খেলছিলেন, কারণ তিনি জানতেন যে তিনি যদি একটা প্রান্ত আগলে রাখেন, বাকি যারা আসবেন তারা একটু ওই চার্জ করে খেলবেন, এবং একটা সময় গিয়ে কোহলি নিজে চার্জ করতে পারবেন, যেটা আমরা হাফ সেঞ্চুরি পরে দেখতে পেয়েছি, যে তিনি সেই সময় আউট হওয়ার আগে ওই 11 বলে তিনি প্রায় 26 বা 26 রান করেছিলেন। তো তিনি যে হিটিং করতে পারেন সেটা তিনি জানতেন যে তাকে শুধু একটু সময় নিতে হবে। যেটা হচ্ছে যে আকসার প্যাটেল সেই সময় যে ইনিংসটা খেললেন, খুব সম্ভবত 31 বলে 47 রানে একটা ইনিংস, প্রায় 150 স্ট্রাইকের একটা ইনিংস, এই ইনিংসটাতেই পুরো ম্যাচটা ভারতের পক্ষে চলে যায়, এবং শেষ দিকে শিবম দুবের 26 রান 26 বা 27 রান করলেন এবং 176 রান। মনে হচ্ছিল যে ফাইনাল ম্যাচে যখন আপনি খেলবেন এই 176 রান তারা করা সবসময়ই কঠিন, কারণ আইসিসি টুর্নামেন্টের ফাইনালে, মানে টি-20 বিশ্বকাপ ফাইনালে এইবারই প্রথম 176 রান হয়েছে। তো এটা চেস করা খুব কঠিন ছিল, কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু শুরুটা ভালো করতে পারেনি, কারণ ব্যাটিংয়ে যদি আপনি দেখেন ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেন তারা। দ্বিতীয় ওভারেই জাসপ্রীত বুমরার একেবারে দারুণ একটা আউটসুইং, মানে এই টুর্নামেন্ট জুড়ে জাসপ্রীত বুমরা যে ধরনের বোলিং করেছেন তার একটা রেপ্লিকেট করেছেন ফাইনালে। সেটা হচ্ছে প্রথম রিজা হ্যান্ড্রিক্সের বিপক্ষে যে বলটা করেন, একেবারে মিডল স্ট্যাম্পে পড়া বল, আউটসুইং করে একটু বেরিয়ে যাচ্ছিল, এমন সময় রিজা হ্যান্ড্রিক্স বুঝতেই পারলেন না বলটা কীভাবে গেলেন বা গেল, সেই বলে বোল্ড হয়ে ফিরলেন। তারপরে আরও একটা মার্করামকে ফেরানো গেল, এবং এরপরে কিন্তু একটা প্রেশারে পড়ে যায়। কিন্তু তারপরে স্টাফস যে ব্যাটিংটা করলেন, ওই যে আকসার প্যাটেল যে ব্যাটিংটা করেছেন ঠিক একই কাজ করেছিলেন হচ্ছে স্টাফস, কিন্তু সেটা তিনি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারেন। 31 রান করে আউট হয়ে গেলেন। সেই আকসার প্যাটেলের খুব সম্ভবত আকসার প্যাটেল একটা বলে অফ স্টাম্পে অনেকটা বাইরে গেলেন, বাইরে গিয়ে চেষ্টা করলেন যে ফাইন লেগ দিয়ে খেলার জন্য, সেটা পারলেন না। যেটা জিনিসটা হচ্ছে যে এখানে বড় একটা যে ঝামেলাটা হয়ে গেছে সেটা হচ্ছে যে কুইন্টন ডিকককে আরও একটু সাবধানী হওয়া উচিত ছিল, কারণ কুইন্টন ডিকক যেহেতু স্পিনটা ভালো খেলেন, স্পিনটা বলতে এই উপমহাদেশে বোলারদের যেহেতু খুব একটা ভালো খেলতে পারেন, সেক্ষেত্রে তাকে আরও একটু বেশি হোল্ড করা দরকার ছিল। যে ওই ওভারটাতে আরদীপ সিংয়ের সেই ওভারটাতে যখন আগের বলে তিনি একটা 4 মারলেন ফাইন লেগ দিয়ে, পরে বলে তার জন্য কিন্তু ফিল্ড সেটআপটা চেঞ্জ করা হলো। ওই সময় কিন্তু ফাইন লেগে কুলদীপ যাদবকে নিয়ে আসা হলো, আরদীপ সিং কিন্তু সেম একটা বল করলেন, মানে আগে যে বলটা করেছেন, যে বলটাতে 4 হজম করেছিলেন সেই বলটাই করলেন, মানে কুইন্টন ডিককে সেম একটা শট খেলেন এবং শেষ পর্যন্ত সেখানে আউট হয়ে গেলেন। সেখানে কিন্তু একটা মোমেন্টাম শিফট হওয়ার খুব ভালো অবস্থানে ছিল, কিন্তু ওই মোমেন্টামটা শিফট হতে দেননি হেনরিক ক্লাসেন। একদম মানে হেনরিক ক্লাসেন যে ধরনের ব্যাটসম্যান, আমরা আইপিএলে তাকে যে ধরনের ব্যাটিং করতে দেখি, মারকুটে বিধ্বংসী, আপনাকে স্পিনের বিপক্ষে বলা হয়ে থাকে যে এই সময়ের সবচেয়ে ভয়ানক ব্যাটসম্যান আপনি যদি স্পিনারদের বিপক্ষে কল্পনা করেন। তখন ডেইলি স্ট্যান বলছিলেন, ধারাভাষ্যকে বলছিলেন যে কুলদীপ যাদবের একটা অফ স্টেপের অনেকটা বাইরে প্রায় ওয়াইড লাইনে একটা বল ছিল, তিনি এক্সট্রা কভারের উপর দিয়ে একেবারে ছক্কা মারলেন। তখন ডেইলি স্টার ধারাভাষ্যকক্ষে বসে বলছিলেন যে এইটা কে ছক্কা মারতে পারে, শুধু এটা হেনরিক ক্লাসেন দ্বারাই সম্ভব, হেনরিক ক্লাসেন না হলে হয়তো এটা আর কারো পক্ষে এই ছক্কাটা মারা সম্ভব ছিল না। তিনি স্পিন বিভাগে কতটা ভালো সেটা আকসার প্যাটেল নিশ্চিতভাবেই বুঝে গেছেন। সেই ওভার থেকে মোট 24টা রান আসে এবং 14 এবং 15 নম্বর ওভারে মোট রান আসে হচ্ছে 38। তখনই কিন্তু ম্যাচটা একেবারে আপনি যদি বলেন যে সাউথ আফ্রিকা তখন শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে, আপনি শুধু শিরোপা ম্যাচটা শেষ হবে, আপনি মাঠের বাইরে যাবেন বা ড্রেসিং রুমে যাবেন, তারপরে মাঠে এসে শিরোপাটা নিয়ে চলে যাবেন, এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিল সাউথ আফ্রিকা। কিন্তু ওই যে সাউথ আফ্রিকার কপাল বা এটা কি বলবেন, সাউথ আফ্রিকার যেটা লেগেসির কথা বলি আমরা, চোকার্স, সেই চোকার্সটা তারা আরও একবার প্রমাণ করলো। আজকে মনে হচ্ছিল যে হয়তো সাউথ আফ্রিকা আজকে চোখটা করবে না, কারণ মিলার এবং হেনরিক ক্লাসেন যেভাবে ব্যাটিং করছিলেন, ম্যাচ থেকে মানে জয় না পাওয়ার কোনো কারণই নেই, এই ম্যাচটা আসলে সাউথ আফ্রিকা না জেতার কোনো কারণই নেই, এমন একটা জায়গায় তারা আসলে চোখ করে বসলো এবং শেষ পর্যন্ত 30 বলে 30 রান সেই ম্যাচটাও তারা জিততে পারলো না এবং ম্যাচটা
ভারত কিন্তু জিতে নিল। এবং এইখানে যে জিনিসটা বলতে হবে যেটা হচ্ছে যে 16 নম্বরের ক্যাপ্টেন্সির একটা বড় প্রশংসা করতে হবে, সেই সঙ্গে ডেথ ওভারে ভারতের যে মাস্টার ক্লাস বোলিং সেটাকে আপনি কৃতিত্ব দিতে হবে। আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডে, এই তিনজন বলারকে আপনাকে বিশেষভাবে কৃতিত্ব দিতে হবে। এই তিনজন পেসার 12 ওভার বোলিং করেছে, মাত্র 58 রান দিয়ে উইকেট নিয়েছেন 7টা, অথচ আপনি দেখেন ম্যাচটা হচ্ছিল 177 রানের টার্গেটে খেলতে নামা। তো যেটা বলছিলাম যে ওই যে রোহিত শর্মা তখন জাসপ্রীত বুমরাকে তিনি দেখছিলেন যে এই ম্যাচটা আসলে আমাকে জেতার আর কোনো সুযোগই নেই, আমি যদি এখন আমি বুমরাকে ব্যবহার করতে না পারি, আমি শেষ ওভারে গিয়ে হয়তো বুমরাকে ব্যবহার করতে পারবো না, কারণ এই সময় যদি আমি আটকাতে না পারি হ্যান্ড্রেড ক্লাসে হয়তো 2 ওভারে খেলাটা শেষ করে দেবেন। তখন তিনি বুমরাকে নিয়েছিলেন 16তম ওভারে, তখন বলিংটা নিয়ে আসার পর সেই ওভারে খুব সম্ভবত 4 রান দিয়ে গেছেন বুমরা, এবং হ্যান্ড্রেড ক্লাসের বিপক্ষে তিনি যে ইয়র্কারগুলো করার চেষ্টা করেছেন তখন কিন্তু এইটা কিন্তু হ্যান্ড্রেড ক্লাসকে প্রেশারে ফেলেছে, কারণ তিনি স্পিনারদের খুব অনায়াসে মারছিলেন, তার জন্য খুব সহজ হয়েছিল স্পিনারদের খেলা। তিনি যখন এই যে 2-1টা ডট বল খেলা শুরু করলেন তখন তার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছিল, এবং সেই প্রেশার থেকে কিন্তু হার্দিক পান্ডে পরের ওভারে হার্দিক পান্ডের অফ স্টেপের অনেকটা বাইরে বল, সেটা তিনি চার্জ না করলেও পারতেন, সেই বলটা তিনি চার্জ করতে গেলেন এবং এইজ হয়ে বা নিক হয়ে উইকেটের পিছনে পান্তের হাতে ক্যাচ দিয়ে গেলেন। এইখানে ম্যাচটা পুরো চেঞ্জ হয়ে গেল। তারপর আর্শদীপ সিং এসে 2 রান দিয়ে গেলেন, বুমরা এসে মানে ভালো বোলিং করে গেলেন, তিনি হয়তো 2 বা 4 রান দিয়ে গেলেন, সেইটা আর ওই সময় তো হার্দিক পান্ডিয়ার যে ওভারটা সেই ওভারটা আসলে ম্যাচটা ঘুরিয়ে দেয়। আর শেষ ওভারে 16 রান দরকার ছিল, মিলার প্রথম বলে ফিরে যাওয়ার পর তখন আসলে আফ্রিকার কোনো সুযোগই ছিল না, তখন আশা করা আসলে বোকামি ছিল। আর সেটাই শেষ পর্যন্ত 7 রানে ভারত বিশ্বকাপ জিতে নিয়েছে। অনেক দিন পর তারা বিশ্বকাপ জিতল। ভারত বিশ্বকাপ জেতারা ম্যাচটা কোহলির শেষ টি-20 ম্যাচ হিসেবে থেকে গেল। তিনি শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন, তিনি ম্যাচ সেরা হয়ে তিনি শেষে বলেছেন যে এটাই তার শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ ভারতের হয়ে, অর্থাৎ হচ্ছে তিনি ভারতের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দারুণ একটা স্টেজ, এরকম একটা স্টেজ থেকে আপনি অবসর নেওয়া এটা দারুণ ব্যাপার কোহলির জন্য, এবং ভারতের জন্য অনেক বড় একটা স্বস্তির ব্যাপার, যেটা হচ্ছে যে আপনি এত বছর পর শিরোপা জিতলেন। নিশ্চিত ভারত হয়তো সামনে যত 26 সালে তাদের ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ, এরপর 31 সালে ওয়ানডে বিশ্বকাপ, সেখানেও হয়তো তারা অনেক বড় প্রতিদ্বন্দ্বিতা করবে, জিততে চাইবে। কিন্তু এই যে তাদের একটা ডেডলক ছিল লাস্ট 11 বছর ধরে শিরোপা না জেতা, সেই ডেডলকটা ভেঙে গেছে। এখান থেকে ভারত আসলে কত দূর যায় সেটাই আসলে বড় ব্যাপার। এখন বড় কথা হচ্ছে যে যেটা হচ্ছে ভারত যতই শিরোপা জিতুক না কেন, ভারতের পিছনে একটা তকমা অবশ্যই হয়তো সবসময় লেগে থাকবে, আইসিসির সুবিধায় বিশ্বকাপ জেতা। সেইটা আসলে সেই তকমাটা কতদিনে কিভাবে তারা ধুয়ে মুছে শেষ করে দিবে সেটা আসলে সময়ের কাছেই তোলা থাক। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফেঞ্জির সাথেই থাকুন।